পছন্দের মানুষটির সাথে পবিত্র এক বন্ধনের মাধ্যমে সারা জীবনের জন্য জুড়ে যাওয়ার মতো আনন্দ আর সুখের হয়তো কিছুই নেই। আমিও এই সুখটা অনুভব করছিলাম যখন রাতুলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। রাতুল রহমান আমার স্বামীর নাম, যার সাথে আজ বিয়ে হয়েছে। আমার নাম সারিকা সুলতানা। কিন্তু আমার এই সুখানুভূতি বেশিক্ষণ স্থায়ী থাকে না। যখন কিনা রাতুল আমাকে বলে, দেখো, আমি তোমাকে শুরুতেই বলে দিচ্ছি আমি অন্য একজনকে ভালোবাসি, আর এর বিয়েটা আমি আমার মা বোনের ইচ্ছেতে করেছি, তাই কখনো আমার থেকে স্ত্রীর মর্যাদা পাবে না। তার এই কথাটা আমার বুক বেয়ে কতটা বাজেভাবে আঘাত করলো সেটা যদি তাকে দেখাতে পারতাম, তাহলে সে হয়তো তার কথাটা ফেরত নিয়ে নিত। কিন্তু আফসোস, বাহ্যিক আঘাত দেখানো গেলেও অভ্যন্তরীণ আঘাত দেখানো যায় না। আমি তেজহীন গলায় বললাম, তাহলে যাকে ভালোবাসতেন তার কথা পরিবারকে জানাননি কেন? তারা নিশ্চয়ই আপনার পছন্দের মানুষটির সাথে আপনার বিয়ে দিত। মাঝখান দিয়ে আমাকে এই লোক দেখানো সম্পর্কে জড়াতে হতো না। রাতুল বলল, আমার গার্লফ্রেন্ড এখন বিয়ের জন্য প্রস্তুত না। সে আরও পরে বিয়ে করবে। আমি চেয়েছিলাম আরও পরে বিয়ে করতে, কিন্তু আম্মু আমার বিয়ের চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছিল। ডাক্তার বলেছেন তাকে চিন্তামুক্ত না রাখতে পারলে যে কোনো সময় স্ট্রোক করতে পারে। তাই মায়ের খুশির জন্য এই বিয়েটা করা। আমি আর কোনো কথা বললাম না। এক ধ্যানে তাকিয়ে থাকলাম তার মায়াবী মুখটার দিকে। বুকের অসহ্য যন্ত্রণাগুলো প্রকাশ হতে চাইছে অশ্রুর মাধ্যমে, কিন্তু আমি তা কিছুতেই হতে দিব না। রাতুল নিজে বললেন, তুমি চিন্তা করো না, তোমার পড়াশোনা এবং যাবতীয় সব দায়িত্ব আমি ভালোভাবে পালন করব। পৃথিবীর সামনে আমি হব বেস্ট হাজবেন্ড, কিন্তু এই চার দেওয়াল জানবে আমাদের মধ্যেকার আসল সমীকরণ। আমিও একটা তাচ্ছিল্যে হাসি দিয়ে বললাম, আমার মনের দায়িত্ব কে নেবে? যাবতীয় অন্য দায়িত্ব চেয়ে এই দায়িত্বটা কি বেশি গুরুত্বপূর্ণ নয়? আপনাকে আমায় নিয়ে ভাবতে হবে না, আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারবো। এই বিষয়ে আশা করি আপনি আর কথা বলবেন না। রাতুল আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু সারিকার কথা শুনে আর কিছু বলতে পারলো না। মূলত সে বলতেই পারে না। সারিকার মুখ দেখে বোঝা যাচ্ছে সে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সেও যে দুই নারীর কাছে বাধা, এক তার মা আর এক তার প্রিয় নারীটি। সারিকা নিজের লাগেজ থেকে একটা সালোয়ার স্যুট বের করে ওয়াশরুমে চলে যায়। ফিরে আসে 1 ঘন্টা পরে। রাতুল ততক্ষণে ঘরে চেঞ্জ করে ফেলেছে। আর চোখে সারিকার দিকে তাকিয়ে দেখে তার চোখ ফুলে গেছে, ছোট্টখাট্ট নাকটা লাল হয়ে আছে। সারিকা একটু পরপর নাক টানছে। ওয়াশরুম থেকে বের হয়ে সারিকার নামাজের হিজাব পরে রাতুলের সামনে এসে বলল, জায়নামাজটা কোথায় একটু বলবেন? আমারটা আনা হয়নি, তাই আপনার কাছে চাইলাম। রাতুল বিছানায় বসে ফোন টিপছিল। সারিকার কথা তার দিকে তাকায়। মেকআপ তোলার পর সারিকা আসল রূপটা দেখে ঘোর লেগে যায়। যতই হোক, আল্লাহর কালাম পড়ে 3বার কবুল বলে তারা একে অপরকে আপন করে নিয়েছেন। এমন একটা পবিত্র সম্পর্কের সামনে একটা হারাম সম্পর্ক নিতান্ত তুচ্ছ। তার ঘোর কাটে সারিকার গলার আওয়াজে। সারিকা আবার তাকে জায়নামাজের কথা জিজ্ঞাসা করলে সে বিছানা থেকে উঠে একটা জায়নামাজ এনে সারিকারকে দেয়। তারপর আবার বেডে বসে ফোন টিপতে থাকে। সে কিছুতেই ফোনে মন দিতে পারছে না। ঘুরে ফিরে তার চোখ সেই সারিকার দিকে চলে যাচ্ছে। নিজের জন্য ঘোরানোর জন্য সে কল লাগায় তার ভালোবাসার মানুষটিকে। তার নাম অনামিকা। অনামিকা একজন মডেল। তেমন নামডাক না থাকলেও একেবারে যে নেই তাও না। কথা বলার জন্য সারিকার নামাজে ডিস্টার্ব হতে পারে এই ভেবে রাতুল ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায় আর ব্যালকনির দরজাটা লাগিয়ে দেয়। সারিকা 2 রেখাত করে 4 রেখাত নফল নামাজ পড়ে, শেষে দোয়া করে, হে রব্বুল আমিন, আপনি সকল বিষয়ে সর্বজ্ঞানী। আপনি বান্দার জন্য যা ভালো মনে করেন তাই করেন। হে রহমানুর রহিম, আমাকে ধৈর্য দিন যাতে আমি ভবিষ্যতে খারাপ পরিস্থিতিগুলোতে টিকে থাকতে পারি। আপনি তো জানেন আমি তাকে, রাতুলকে কতটা ভালোবাসি, কতটা চাই। আর সে আমার হয়েও আমার হইল না। হে দয়াময় প্রভু, আপনি আমাকে তাকে দান করুন। তাকে সকল প্রকার হারাম থেকে বের করে সরল সঠিক পথে, পূর্ণ পথে পরিচালনা করুন। আমি আমার স্বামীর ঘর করতে চাই, যেখানে থাকবে না একে অপরের প্রতি জান্নাতি ভালোবাসা, বিশ্বাস, মর্যাদা, সম্মান। আমি বুঝতে পারছি আমার সামনে একটা কঠিন পরীক্ষা আসতে চলেছে, যা কিনা আমার ধৈর্যের পরীক্ষা। আপনি আমাকে এই পরীক্ষাটিকে টিকে থাকার মতো পর্যাপ্ত ধৈর্য দিন প্রভু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিন। সারিকা নিজের মোনাজাত শেষ করে আরও কিছু সময় জায়নামাজে বসে থাকে। তারপর উঠে হিজাব ও জায়নামাজ নির্দিষ্ট জায়গায় রেখে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় চলে যায়। শুতে ক্লান্তির কারণে ঘুম চলে আসে। সারিকা ঘুমিয়ে যাওয়ার আরও 1 ঘন্টা পর রাতুল অনিমিকার সাথে কথা বলে ঘরে আসে। এসে দেখে সারিকা সোফায় ঘুমিয়ে আছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেও ঘুমাতে চলে যায়। দেখতে দেখতে 3 মাস চলে যায়। এই 3 মাসে রাতুল সারিকার সম্পর্কে কিছুটা পরিবর্তন আসছে।
রাতুলের ক্ষেত্রে তার চোখে পড়ার মতো। সারিকা সে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিছে। তার সকল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাগুলো তার সারিকাকে বলা লাগবে। সারিকাও নীরব শ্রোতার মতো মন দিয়ে রাতুলের কথা শুনে। রাতুল যখন তার আর অনামিকার দুষ্টমিষ্টি খুনসুটিগুলোর কথা বলে তখন সারিকার বুকে প্রচণ্ড ব্যথা হয়। স্বামীর মুখে তার ভালোবাসার নারীর কথা শুনে কোনো নারীই বা ভালো থাকতে পারে? রাতুল যখন রাত 2-3টে অনামিকার সাথে কথা শেষ করে ঘুমের কোলে ঢলে পড়ে তখনই সারিকা উঠে নামাজে দাঁড়ায়। তার বরের কাছে উঠে খুলে সারাদিনের কথা উগরে দেয়। নিজের জন্য অঢেল ধৈর্য দেয়। কারণ কোনো খারাপ পরিস্থিতি আসে বান্দার ধৈর্যের পরীক্ষার জন্য। যে যত বেশি ধৈর্য ধারণ করবে পারবে সে তত বেশি সফল হবে ধৈর্যের পরীক্ষায়। কিছুদিন পর রাতুল আর দুলাভাইয়ের সাথে পার্টনারশিপের একটা বিজনেস শুরু করছে। রাতুল এইসব বিষয়ে নতুন, তাই বিজনেস তার বেশি সময় দেওয়া লাগছে সব কিছু বুঝে নেওয়ার জন্য। এই কারণে অনামিকাকে সময় দিতে পারছে না বলে আজ 3 দিন অনামিকা রাগ করে তার সাথে কথা বলছে না। সারিকাকে এই বিষয়ে বলে সে বলে, তাহলে আজ তার সাথে মিট করেন, কিন্তু আপনি তাকে বলবেন না, হুট করে দেখা করতে চলে যান। এক প্রকার সারপ্রাইজিং হবে বিষয়টা। কিছু টুকটাক গিফট নিতে পারেন। রাতুলের তার কথাটা পছন্দ হয়। সে একটা ফুলের বুকে নিয়ে তার সাথে দেখা করতে হাজির হয়। রাতুল জানে অনামিকা আজ একটা ফটোশ্যুটে আছে আর সে কোথায় থাকতে পারে। তাই সে সেই জায়গায় চলে যায়। গিয়ে দেখে সে একজন ছেলের সাথে অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে আর হেসে হেসে কথা বলছে। বিষয়টা রাতুলের একটুও পছন্দ হয় না। সে অনামিকা ডাক দিলে অনামিকাকে চমকে তার দিকে তাকায়। সেই সাথে তার সাথে দাঁড়ানো ছেলেটা। রাতুল তার কাছে এগিয়ে গিয়ে ফুলের বুকেটা দিয়ে বলে, কেমন আছো? আর এটা তোমার জন্য। ভালো আছি। তুমি এখানে কি করছো? দেখছো না ফটোশ্যুট হচ্ছে, তাও সেটে ঢুকে পড়লা? এভাবে রুটভাবে কথাগুলো বলে অনামিকা। তার পাশে দাঁড়ানো ছেলেটা বলে, উনি কে রে অনু? ফ্রেন্ড। রাতুলকে শুধু নিজের ফ্রেন্ড হিসেবে পরিচয় দেওয়ায় রাতুল অনেক অবাক ও রেগে যায়। সে বলে, জাস্ট ফ্রেন্ড, আর কিছু নই আমি? অনিমাকে আমতা আমতা করে বলে, না, ভালো ফ্রেন্ড আর কি। ও আচ্ছা, ভালো, থাকো তুমি। সরি এসে ডিস্টার্ব করার জন্য। রাতুল কথাগুলো বলে হনহন করে চলে যায়। অনামিকা তাকে একবারও আটকানোর চেষ্টা করেনি। রাতুল তার বাইক চালিয়ে বাসায় এসে পড়ে। ময়না এসে দরজা খুলে দেয়। ময়না একটু অবাক হয় রাতুলকে এই অসময়ে বাসায় দেখে, তাও কিছু জিজ্ঞাসা করে না। রাতুল গটগটিয়ে নিজের রুমে যেয়ে দেখে সারিকা ফার্স্ট এড বক্স নিয়ে কিছু একটা করছে। পায়ে কিছু একটা লাগছে, হাতেও ব্যান্ডেজ দেখা যাচ্ছে। সে এগিয়ে এসে দেখে তার বাম হাতের কুনোয় নিচ থেকে বেশ খানিকটাই কেটে গেছে আর বাম পাটা এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। সে তাড়াতাড়ি করে তার পাশে বসে বলে, এইসব কী করে হলো? এত ব্যথা পেলে কীভাবে? সারিকা তাকে এই অসময় দেখে থতমত খেয়ে যায়। সে আমতা আমতা করে না বলার জন্য রাতুল এমনিতে রেগেছিল। এখন আবার তার এই আমতা আমতা দেখে রেগে বিশাল এক ধমক লাগায়। বলবে কি হয়েছে, না দিব এক হাত ঘুরিয়ে এক থাপ্পড়। সারিকা ভয়ে ভয়ে বলে, একটা রিক্সা থেকে এসে ধাক্কা দিয়েছে, পরে পড়ে গিয়ে ব্যথা পাচ্ছি। কেমনি? চোখ কই রেখে হাঁটো তুমি? চোখ জায়গা মতো রেখেই হাঁটি। আসলে আমি রাস্তা পার হতে পারি না তো। যেই ফ্রেন্ডটা রাস্তা পার করে দেয় সে আজ আসেনি, তাই আজ এমনটা হলো। রাতুল তাকে বকতে বকতে তার হাতে পায়ে ওষুধ লাগিয়ে দেয়। সারিকা এত ব্যথার মাধ্যমে হাসছে কারণ বিয়ের উপর আজ প্রথম রাতুল তার অধিকার দেখালো। তাকে বকছে। সন্ধ্যায় রাতুলের বড় বোন নাফিসা তার 2 বাচ্চাকে নিয়ে আসে। তার হাজবেন্ড তাকে রাতুলের বাসায় সামনে রেখে গিয়েছে। রাতে এসে আবার নিয়ে যাবে। একই এলাকায় বাবার বাড়ি হয়। নাফিসা মন চাইলে মা ভাইকে এসে দেখে যায়। সারিকা তো তাদের আসাতে এত খুশি হয়েছে যে নিজের ব্যথায় ভুলে গিয়ে লাফ দেয়। ফলাফলস্বরূপ পড়ে যায়। কিন্তু না, পড়ে গিয়েও পারে না, কারণ রাতুল যে তাকে ধরে ফেলেছে। যদি আদিল আনাফ হয়ে গেলে ব্যথা অবস্থায় কেউ লাফ দেয়। সারিকা অপরাধী কণ্ঠে বলে, সরি, আসলে আপাদের দেখে খুশির ঠেলায় এমন করে ফেলছি। একটু আদিল আহনফের কাছে নিয়ে যান, আমি ওদের আদর করব। তার আগে কিচেনে নিয়ে যান, ওদের জন্য স্ন্যাক্স বানাবো। রাতুল তাকে 2 ধমক দিয়ে সোফায় বসিয়ে রাখে, পরে রেস্টুরেন্ট থেকে স্ন্যাক্স অর্ডার দেয়। পুরোটা সন্ধ্যা পরিবারের সাথে বেশ ভালোই কাটে। একবারও রাতুলের অনামিকার কথা মনে পড়ে না। রাতে শুতে গিয়ে রাতুল ঝাড়ি শুনেছে সারিকা। সারিকা সোফায় শুবে, কিন্তু রাতুল তাকে বেডে শোয়াবে। ব্যথায় পায়ের সোফায় কি ভালোভাবে শোয়া যায়? সারিকা আর কথা শুনবে না। রাতুল তার কথায় অটল। শেষে রাতুল সারিকাকে বেডে শুয়ে নিজে এক হাতে শক্ত সফিয়ার হাত ভালোভাবে শক্ত করে বেঁধে দেয়, যাতে সারিকা রাতে উঠে সোফায় গিয়ে না শুতে পারে। সারিকা অসহায়ের মতো শুয়ে থাকে বিছানায়।
এরপর থেকে রাতুল সারিকাকে তার ভার্সিটিতে নিজের বাইকে করে দিয়ে আসে আর নিয়েও আসে। একদিন সে তাড়াতাড়ি সারিকাকে নিতে চলে গেলে দেখে সারিকার ছুটি অনেক আগে হয়ে গেছে। আসলে সারিকার টিউশন আর ক্লাস সময় মিলিয়ে বেশি সময় বলেছে বাসায়, আর সে এখন টিউশনে গেছে, তাই সে ভার্সিটিতে নেই। সে সারিকাকে ফোন করে বলে ভার্সিটির সামনে আসতে বলে। সারিকা এসে দেখে রাতুল আজ তাড়াতাড়ি এসে পড়েছে। সারিকা তাড়াতাড়ি নিজের টিউশনি শেষ করে রাতুলের কাছে আসে। রাতুল তাকে কিছু জিজ্ঞাসা করে না, হেলমেট পরিয়ে এবং নিজে পরে বাইক স্টার্ট দেয়। বাসায় এসে শান্ত কণ্ঠ বলে, তোমার আজ থেকে টিউশনি করানো বন্ধ। আমি তোমার যাবতীয় দায়িত্ব নিয়েছি, তাই আমি তোমার সব খরচ চালাবো। এই বিষয়ে আমাদের বাসর ঘরেই কথা হয়েছে। আমি এই বিষয়ে কোনো তর্কে যেতে চাই না। শুধু একটাই কথা বলতে চাই, যে আমার মনের দায়িত্ব নিতে পারে না, তাকে আমার অন্য দায়িত্ব নিতে হবে না। এক পর্যায়ে তাদের দুজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। রাতুল সারিকাকে কিছু কটু কথা বলে গেলে অনামিকা বাসায় চলে যায়। সে চায় না সারিকাকে আর এই লোক দেখানো সম্পর্কে বেঁধে রাখতে। খুব শীঘ্রই তাকে মুক্ত করে দিবে এই সম্পর্ক থেকে। তার জন্য আগে অনামিকাকে বিয়ের জন্য রাজি করাতে হবে। তাই সে অনামিকার বাসায় যায়। গিয়ে দেখে তাদের বাড়ি খুব সুন্দর করে সাজানো। তাদের বাসার ভিতর ঢুকে দেখে অনামিকা বধূ বেশে বসে আছে, তার পাশে সেই দিনের ছেলেটা। অনামিকা রাতুলকে দেখে একটু অপ্রস্তুত হয়ে যায়। সে রাতুলকে আলাদা ডেকে নিয়ে গিয়ে বলে, দেখো, তুমি তোমার মায়ের পছন্দে বিয়ে করে ফেলেছো, আমি আমার বাবার পছন্দে করে ফেললাম। ভেবে দেখলাম আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তাই যে যার মতো পছন্দের জীবনসাথী নিয়ে থাকাটাই বেটার। আশা করি বুঝতে পেরেছো, আর কোনো ঝামেলা করবে না ভবিষ্যতে আমার বিয়ে নিয়ে। রাতুল একটা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলে, করবো না কোনো ঝামেলা। শুধু একটা কথা বলো তো, বিয়ে তুমি বাবার পছন্দ করেছিল না নিজের? এই পর্যায়ে অনামিকা কিছু বলতে পারে না জোর গলায়। সে আমতা আমতা করে বলে, বাবার। হয়েছে, আর বলা লাগবে না। আজকে জানি এইখান থেকে গিয়ে খাস করে 2 রেখাত শুকরানার নামাজ পড়ব। তোমার মতো একজন ফ্রডের থেকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ আমার। আর সারিকার মতো একজন পুণ্যবতী মেয়েকে আমার বউ হিসাবে দিয়েছে তাই। অনামিকা রেগে গিয়ে বলতে চাইলে রাতুল তাকে বলার সুযোগ না দিয়ে চলে যায়। মনের কষ্টে একটা দূরে নদীর তীরে যেয়ে বসে থাকে। রাতে অনেক লেট করে ফিরে। বাসায় এসে দেখতে পায় সারিকা এখানে ঘুমাচ্ছে। সারিকা তার জন্য ওয়েট করছে। সে মনে মনে আল্লাহর কাছে অনেক ধন্যবাদ দেয় তাকে এমন একজন স্ত্রী দেওয়ার জন্য। আর সে বুঝতে পারছে বাসর রাতে কেন সারিকাকে ওই কথাগুলো বলার ও এতটা বিধ্বস্ত দেখাচ্ছিল। রাতুল ফ্রেশ হয়ে দেখে সারিকা তার খাবার নিয়ে বসে আছে। সেও চুপচাপ বসে খেতে মনে করে সারিকাকে জিজ্ঞাসা করে সে খেয়েছে কিনা। সারিকা গম্ভীর মুখে বলে সে খেয়েছে। রাতুল জানে সে খায়নি, কারণ একদিন ময়না বাসার হেল্পিং হ্যান্ডের কথায় কথায় বলে দিয়েছিল রাতুল না আসা পর্যন্ত সারিকা খায় না। সে এক লোকমা ভাত সারিকার মুখের সামনে ধরে সারিকা অবাক হয়ে যায়। সে পুনরায় জানায় সে খেয়েছে রাতের খাবার। রাতুল শান্ত কণ্ঠে বলে, মিথ্যে একটু পরে বলো, আগে ভাতটা মুখে নাও। দেখো, তুমি যদি লোকমাটা না নাও আমিও খাবো না। সারিকা উপায় না পেয়ে তার সাথেই খেতে লাগলো। বিয়ের পর আজ প্রথম রাতুল তাকে খাইয়ে দিচ্ছে। মনে মনে খুশিতে ফেটে পড়লেও মুখে তা প্রকাশ করলো না সারিকা। খাওয়ার পরে ব্যালকনিতে আসতে দেখে রাতুল আগে আগে সেখানে চলে যায়। সারিকা এঁটো থালা বাসন রান্নাঘরে রেখে আসে, তারপর গিয়ে রাতুলের পাশে বসে। তারপর রাতুল আস্তে ধীরে অনামিকার সব কথা বলে। সেই সাথে এও বলে যে সে এই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চায়। এতক্ষণ সব চুপ করে শুনলেও এখন আর চুপ থাকতে পারলে না সারিকা। সে বলে, আজ অনামিকা ছেড়ে গিয়েছে বলে আপনি এই সম্পর্কটা কন্টিনিউ করতে চান। সে যদি না যেত তাহলে আমাদের কিন্তু এক না এক সময় বিচ্ছেদ ঠিকই হতো। আমি কেন আপনার সেকেন্ড চয়েস হব? আমারও অধিকার আছে কারো ফার্স্ট চয়েস হওয়ার। আপনি চাইলে আমি এখন আর সম্পর্কটা চাই না। খুব তাড়াতাড়ি আপনাকে মুক্তি করে দেব। আমি কি ভালোবাসায় এতটাই অযোগ্য যে সকলে আমায় ছেড়ে চলে যায়? আপনি মানুষ হিসেবে চমৎকার, স্বামী হিসাবেও, যদি সেটা আপনার লোক দেখানো। কিন্তু আপনি একটা কথা বলেন আমাকে, কাল যদি অনামিকা আবার আপনার কাছে ফিরে আসতে চায়, আপনার মন কি একবার বলবে না তাকে একটা সুযোগ দিয়ে দেখি? তখন আমি তো আবার সেই লোক দেখানো সম্পর্কে পড়ে যাব। আমি কেন এমন দোদুলমেন সম্পর্কে থাকবো? আমার কি অধিকার নেই স্বামীর ভালোবাসা পাবার? তাই বলছি, আমাকে ছেড়ে দেন। আমি চলে যাওয়ার পর না হয় সে আসবে, তাকে নিজের ভালোবাসাটা দিয়েন। আমার এখন ভালোবাসতে ভয় হয় এই ভেবে কোনোদিন জানি আপনি আমাকে ত্যাগ করেন। রাতুল নিজের জায়গা ছেড়ে সারিকার সামনে এসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। তারপর বলে, একবার বিশ্বাস করে দেখো, ঠকবে না, কথা দিচ্ছি। ঠকে যাওয়ার মানুষ কখনো অন্যকে ঠকায় না। সারিকা রাতুলের চোখে চোখ রাখে।
তার চোখ জোড়া অশ্রুতে পরিপূর্ণ, কিন্তু ছেলে হয়ে সেগুলো বের করতে পারছে না। সারিকা রাতুলের চোখ দেখে তার মনের অবস্থা বুঝতে পারে, তাই সে বলে, দিলাম একটা সুযোগ, কিন্তু আপনাকে নিজেই এই বিশ্বাস অর্জন করতে হবে। রাতুল হাসি মুখে সারিকার কথা মেনে নেয়। এরপর থেকে শুরু হয় তাদের বিশ্বাস অর্জনের মিশন। দিন যায়, মাস যায়, সারিকার প্রতি রাতুলের ভালোবাসা দিন দিন আরও বাড়তে থাকে। রাতুলের মাঝে মধ্যে একা একা বসে ভাবে, কেন সে অনামিকার আগে সারিকাকে ভালোবাসলো না? তাহলে বাসরাতে ওই সকল কথা বলে সারিকাকে কষ্ট দিত না। আগে রাতুল শুধু জুম্মার নামাজটা পড়তো, এখন সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই কদিনে রাতে সারিকা তাহাজ্জুদের নামাজ পড়তে দেখে রাতুল আগের থেকে নামাজ পড়ছে। সে একটু অবাক হয়, তাও বলে না। উঠে নিজের মতো ফ্রেশ হয়ে এসে নামাজে দাঁড়ায়। কয়েক বছর পর, এই সারা এদিকে আসো, আজ তোমায় একদিন কে আমার একদিন। নতুন বিছনার চাদরটা কালার্স দিয়ে কি করে ফেলেছ? 4.5 বছরের বাচ্চাটা মাঠ থেকে বাঁচাতে দাদুর শাড়ির আঁচলের তলায় লুকিয়ে পড়ে। মিসেস রহমান তাকে নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে চুপ করে বসে আছে। তার পুত্রবধূ যে ভীষণ খেপেছে, হাতের কাছে পেলেই না দুটো লাগিয়ে দেয় নাতনিটাকে। শাশুড়ি রুমে ঢোকার আগে কলিং বেলে আওয়াজ শুনতে পায় মেয়েটা। গিয়ে দরজা খুলে দেখে তার সাহেব এসেছে। লোকটাকে দেখে তার জন্য রাগ আরও বৃদ্ধি পায়। এই লোকটা আশকারাপে মেয়েটা দিন দিন বাদরকে অতিক্রম করে ফেলছে। অফিস থেকে বাড়ি এসে বউয়ের এমন রুদ্রাণীর রূপ দেখে কিছুটা ভড়কে যায় রাতুল। কিছু জিজ্ঞাসা করার আগে বউ তার চলে যায় কিচেনে। ফ্রেশ হতে নিজেদের রুমে ঢুকে চক্ষু তার কপালে উঠে যায়। বিছানার চাদরের এই বেহাল অবস্থা দেখে বুঝতে পারে কী কারণে তার মিসেস রেগে আছে। সে তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে যায়। এসে দেখে বউ তার রুম গোছাচ্ছে আর তাদের বাপ বেটি পিন্ডি চটকাচ্ছে। রুম গোছানো শেষ হয়ে গেলে সারিকা রুম থেকে বের হয়ে গেলে রাতুল তাকে আটকে দেয়, টেনে নিয়ে আবদ্ধ করে নিজের বুক পিঞ্জিরায়। সারিকা প্রথমে ছটপট করলেও কয়েক মুহূর্তে শান্ত হয়ে যায়। রাতুল তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ওকে বকো না আর, আমি ওকে বুঝিয়ে বলবো এমন আর করবে না। সারিকা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। মেয়েকে বকার হাত থেকে বাঁচানোর জন্য এতটা আদর? যা বেটা, লাগবে না তোর এই আদর। সে বলেই ফেলে, মেয়েকে যেন আর বকা দেই না, তাই এত কাহিনী। ছাড়ুন, লাগবে না আপনার আদর। দেন মেয়েকে আরও লাই, পরে বাদর হয়ে মাথায় উঠে নাচবে, তখন বুঝবেন কত ধানে কত চাল। ছাড়ুন বদলোক একটা। রাতুল হেসে দেয় সারিকার এমন কথা শুনে। সে নিজের ডান হাত সারিকার গালে রেখে আলতো করে স্লাইড করতে করতে বলে, মেয়ের মাকে বুঝি এমনিতে আদর করি না? ও, কদিন ধরে তো করতেই পারছি না। আচ্ছা, ম্যামের কী কারণে অভিমান হয়েছে? আজকে রাতে সব অভিমান শেষ করে দেব। ঠিক আছে মিসেস রহমান। সারিকা রাতুলের বুকে আলতো করে কিল দিয়ে বলে, অসভ্য লোক, আমি কি তা বলছি? শুধু আজে বাজে কথা বলতে হবে কেন? আমি বুঝি না মনে হয়? কচু বুঝেন, খেতে আসুন। পাজিটা আপনার জন্য ওয়েট করে বসে আছে আজ। রাতুল সারিকার কপালে ভালোবাসার পরশ দিয়ে ছেড়ে দেয়। রাতে মা মেয়ে রাতুলের বুকে ঘুমিয়েছে। রাতুল এখনও ঘুমায়নি। সে তাদের দুজনের মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে। মনে মনে বলছে, আলহামদুলিল্লাহ, আমি আজ সুখী, পরিবার পরিপূর্ণ। আমি অর্জন করতে পেরেছি সারিকার বিশ্বাস। তার বদলে পেয়েছি এক আকাশ পরিমাণ ভালোবাসা আর আমার কলিজার টুকরোকে। হে আমার রব্বুল আলামিন, আমাকে আপনাকে ধন্যবাদ আমাকে এত সুখী করার জন্য আর আমার ধৈর্যের পরীক্ষায় জিতিয়ে দেওয়ার জন্য। সমাপ্ত। ধৈর্যের পরীক্ষা। গল্পটা ছোট, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।